দেখ কবিতাটার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, ঠিক আছে। মাই ওন ট্রু ফ্যামিলি, লেখক হচ্ছে টেড হিউজ, ঠিক আছে। লেখক টেড হিউজ, আধুনিক যুগের লেখক, আধুনিক যুগের কবি। দেখ কবি টেড হিউজ সম্পর্কে একটু বলি। আমেরিকান কবি, ঠিক আছে, সরি আমেরিকান না, ইংলিশ পোয়েট, ইংরেজি কবি, কিন্তু লরেট ছিল, পোয়েট লরেট ছিল। দেখ এডওয়ার্ড জেমস টেড হিউজ পুরো নাম, জন্ম হচ্ছে 1930 সালে, মৃত্যু হচ্ছে 1998 সালে, মানে খুব বেশি হয়নি, 27 বছর হয়তো হয়েছে, ঠিক আছে, 26-27 বছর হচ্ছে মারা যাওয়া, ঠিক আছে। দেখ ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, একজন বিখ্যাত ইংরেজ কবি, অ্যান্ড দ্য পোয়েট লরিয়েট অফ দ্য গ্রেট ব্রিটেন। পোয়েট লরিয়েট মানে হচ্ছে রাজসভার কবি, রাজকবি। ইংল্যান্ডে তো অনেকদিন রাজতন্ত্র চলেছিল, সুতরাং সেই রাজসভার কবি, তো রাজসভার সভাকবি বলে না, সেই সভাকবি টাইপের ছিল। তো পোয়েট লরেট ছিল গ্রেট ব্রিটেনের 1984, মানে 1984 সাল পর্যন্ত, টিল ডেথ, মৃত্যু অবধি ছিল, ঠিক আছে, মৃত্যুর আগে পর্যন্ত ছিল। এখন একজন কেউ আছে পোয়েট লরেট, ওটা আজীবন রেখে দিচ্ছে, মানে অনেক দিন ধরে, যেদিন থেকে রাজতন্ত্র শুরু হয়েছে ইংল্যান্ডে, প্রায় সেদিন থেকে রেখে দিচ্ছে পোয়েট লরেট। এখনো একজন, হ্যাঁ এখনো ইংল্যান্ডের রাজতন্ত্র রাজাকে এখনো রেখে দিয়েছে, মানে সেটা আর কি খাতায়, মানে ওদের সেই ক্ষমতাটা নেই, তবুও কিন্তু একটা শৌখিনতার খাতিরে রেখে দিয়েছে ওরা কিন্তু আজও। হ্যাঁ, এবং তোর এখনো কিন্তু আজকের দিনে তুই নেটে সার্চ করে দেখিস যে বর্তমানে ইংল্যান্ডের লরেট পোয়েটকে বা পোয়েট লরেটকে, তাহলে দেখতে পাবো সার্চ করলে। দেখ তার বিখ্যাত কবিতাগুলো হচ্ছে বার্থডে লেটার্স, হক ইন দ্য রেইন, আর হচ্ছে দ্য টেলস ফ্রম ওভিড, এগুলো তার বিখ্যাত বিখ্যাত কবিতা। সেখানে কবি একটা এই বিষয়বস্তুটা বর্ণনা করেছে, এটা বলার আর প্রয়োজন নাই, আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবো। দেখো দেখ কথা বলবো না একবারে। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওকুল, এইটা কবির একটা অভিজ্ঞতা, এবং এটা একটা বলতে পারি স্বপ্ন। আমরা শেষে গিয়ে জানতে পারবো যেটা কবির একটা স্বপ্ন। আমাদের প্রকৃত পরিবার, কবিতার নাম কি দিয়েছে, আওয়ার ওন ট্রু ফ্যামিলি, আমাদের প্রকৃত নিজের পরিবার, ঠিক আছে, আমাদের প্রকৃত নিজের পরিবার। এবার আমরা নিজের পরিবার বলতে কাকে বুঝি? আমরা নিজের পরিবার বলতে আমার মা বাবা, ভাই বোন, তারপরে কাকিমা জ্যাঠা, এগুলোকে আমরা বুঝি, নিজের ফ্যামিলিতে যারা থাকে তাদেরকে আমরা বুঝাই। কিন্তু কবি বলছে ওরা তোমার প্রিয়, ওরা তোমার প্রকৃত পরিবার হতে পারে না। ওরা ওরা তুমি কেন প্রকৃত পরিবার ধরছো ওদেরকে, প্রকৃত ফ্যামিলি মেম্বার কেন ধরছো না? সে তোমার বাবা মা কি করছে, তোমাকে খাইয়ে পড়িয়ে যত্ন করে সুন্দর করে মানুষ করে তুলছে, ঠিক আছে। কিন্তু আরেকজন আছে যেটা তোমাদের আমাদের সবাইকে, বাবা মাকে সবাইকে বাঁচিয়ে রেখেছে, সেটা কি? অক্সিজেন। আর সেই অক্সিজেনটা কে দিচ্ছে? গাছ, ঠিক আছে। তাহলে গাছ অক্সিজেন দিয়ে, যেমন তোমার বাবা মা তোমাকে টাকা পয়সা, খাবার, পোশাক আশাক সবকিছু, আশ্রয় সবকিছু দিয়ে তোমাকে যেমন রক্ষা করছে, তেমনি আমাদের এই গোটা মানব সমাজ, পুরো জীবকুল, তাই তো, পুরো সমস্ত জীবকুলকে রক্ষা করে চলেছে গাছগুলো, পুরো মানব সমাজকে রক্ষা করে চলেছে গাছগুলো, তারা তার বিনিময়ে। আর সেই তারাই আমাদের প্রকৃত মেম্বার। তারা যদি আজকে তাদের ওই অক্সিজেন দেওয়াটা বন্ধ করে দেয়, আমরা এক মুহূর্তে সবাই মরে যাবো, তাই না? হ্যাঁ, আমরা অক্সিজেন ছাড়া হয়তো 1 মিনিট বাঁচতে পারবো, তার বেশি বাঁচতে পারবো না, হ্যাঁ, ম্যাক্সিমাম 1 মিনিট বললাম। তো তো সেই 1 মিনিটের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ মরে যাবে যদি তারা অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়। তারা হচ্ছে আমাদের প্রকৃত ফ্যামিলি মেম্বার, আর সেই প্রকৃত ফ্যামিলি মেম্বারগুলোকে আমরা কি করি? নিষ্ঠুরভাবে মেরে ফেলি, ঠিক আছে। তো এই জন্য কবিতার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, মানে আমার প্রকৃত পরিবার। কেন প্রকৃত পরিবার? বুঝতে পারছি, যেমন বাবা মারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তারা যেমন প্রকৃত মেম্বার আমরা জেনারেলি বলি, কিন্তু কবির মতে বলছে না, ওরা তোমার প্রকৃত মেম্বার নয়, প্রকৃত ফ্যামিলি মেম্বার হচ্ছে এই গাছগুলো, যে তোমাকে প্রতিটা মুহূর্তে বাঁচিয়ে রেখেছে, যার সাহায্য ছাড়া তুমি এক পাও নড়তে পারবে না। সেই মা বাবার সমান সেই গাছপালাগুলোকে আমরা কি করে ফেলছি? নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলছি, সেইগুলোকে মেরে ফেলছি, হ্যাঁ। এই জন্যই কবি আফসোস, বা এই দিক দিয়ে, এই দিকটা থেকে ভেবে কবি কবিতা লিখেছে।
অর্থাৎ প্রকৃতির প্রতি কবির যে ভালোবাসা সেটাকে এখানে কবি তুলে ধরেছে। ঠিক আছে, দেখো বলছে, কবি বলছে ওয়ান্স মানে একবার, আই ক্রেপ্ট আমি চুপি চুপি গেলাম, ক্রেপ্ট মানে হামাগুড়ি দিয়ে যাওয়া, এখানে চুপি চুপি যাওয়াতে ব্যবহার করা হয়েছে। তো একবার আমি চুপি চুপি গেলাম কোথায়, ইন অ্যান ওক উড, ওক গাছের জঙ্গলে। ঠিক আছে, ওক গাছটা তোদের এই গল্প কবিতাতে প্রায় আসে। ওক গাছ কথাটা মানে ইংল্যান্ডের একটা স্বাভাবিক উদ্ভিদ, মানে ওক গাছের কথা প্রায় পাওয়া যায়, গল্প কবিতা কিছু একটা পড়লে ওক গাছের রেফারেন্সটা খুব পাওয়া যায়, তাই না? সেই সেই কিং আর্থারের গল্পটা পড়েছিলাম, যে রাউন্ড টেবিলটা ছিল ওটা ওক গাছ দিয়ে তৈরি। ক্লাস 8-এর যে লাস্ট গল্পটা পড়লাম, সেই যে গাছগুলো লাগাচ্ছিল সেগুলো ওক গাছ ছিল। ক্লাস 9-এ যে কবিতাটা পড়লাম, ওই যে অটম বলে, হ্যাঁ, সেখানে যে ফলগুলোর কথা বলা হয়েছিল অ্যাক্রন ফল, সেটাও ছিল ওক গাছের ফল। তো এই ওক গাছ কিন্তু ওদের গল্প কবিতা পড়তে গেলে প্রায় এসে পড়ে। দেখো, তো ওক গাছের জঙ্গলে কবি প্রবেশ করলো। ঠিক আছে, বলছে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা হরিণ খুঁজছিলাম। লুক ফরটা ফেজাল ভাব, আমি একটা হরিণই খুঁজছিলাম। স্ট্যাগ মানে হরিণই নয়, পুরুষ হরিণ। ঠিক আছে, পুরুষ হরিণকে স্ট্যাগ বলে, আর মেয়ে হরিণকে রো বলে, আর ওই রো। ঠিক আছে, রো মানে হচ্ছে স্ত্রী হরিণ বা মেয়ে হরিণ। বেশ, আর একটা হয় হাইন্ড, হয় হাইন্ডও হয়, হাইন্ড মানে মানে তোর হরিণ মানে মেয়ে হরিণ। বেশ, ওটা পুরুষ হরিণও হতে পারে, যাই হোক। বেশ, তারপর দেখ, তো আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা হরিণ খুঁজছিলাম, মানে পুরুষ হরিণ খুঁজছিলাম। এইবার এইখানে একটা কথা বলেছে, ক্রেপ্ট, ক্রেপ্ট কথাটা কেন লিখেছে? ক্রেপ্ট হচ্ছে চুপি চুপি যাওয়া। যদি শব্দ করে যায় তাহলে কি হবে? তাহলে যেন তুই যদি হরিণ শিকার করতে পার, কোনো কিছু শিকারীটা কি হয়, আস্তে আস্তে এগোয়। কোনো কিছু জীবজন্তু যাকে শিকার করবে তাকে টার্গেট করতে গেলে আস্তে আস্তে এগোতে হবে। হ্যাঁ, তারা পুরো শব্দ করে গেলে তো সেটা আগেই সতর্ক হয়ে পালিয়ে যাবে, তাই না? আরেকটা কারণ ক্রেপ করার, যেহেতু এটা কবির পুরোটা একটা স্বপ্ন, বুঝতে পারছো, পুরোটা একটা স্বপ্ন, আর স্বপ্নতে মানুষ সেইভাবে দৌড়াতে লম্পঝম্প করতে পারে না। ঠিক আছে, সেই জন্য আর কি হামাগুড়ি যাওয়ার মতো আর কি চুপি চুপি সেই জঙ্গলে বসতে। বুঝতে পারলে কি? এটা যে পুরোটা স্বপ্ন সেটা আমরা শেষে গিয়ে জানতে পারবো, যে গোটা কবিতাটা কবি একটা স্বপ্ন দেখছে, বাস্তবে নয় এটা। হ্যাঁ, স্বপ্ন দেখেছে, মানে এমন এমন কথা বলেছে যেটা বাস্তব হতে পারে না, স্বপ্ন দেখেছে বলে এটা হয়েছে। তো সেটা যে স্বপ্ন দেখেছে সেটা লাস্টে গিয়ে কবি ক্লিয়ার করে দিয়েছে যে এটা আমার একটা স্বপ্ন ছিল। দেখো, তো তোদেরকে আগেই বলে দিলাম, আই মেট আমি দেখা করলাম, যে জঙ্গলে প্রবেশ করলো, যে হরিণ খোঁজা বাদ দিয়ে, হরিণ খুঁজতো, হরিণ তো দেখতে পেলো না, পুরুষ হরিণ তো দেখতে পেলো না, বরঞ্চ কি দেখতে পেলো, একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পেলো। বলছে আই মেট অ্যান ওল্ড ওম্যান, আমি একটা বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করলাম, দেয়ার মানে সেখানে। ঠিক আছে, এই বৃদ্ধ মহিলাটা কিন্তু অ্যাকচুয়ালি ধরিত্রী মা, অর্থাৎ মাদার অফ আর্থ। ঠিক আছে, মাদার অফ আর্থ মানে ধরিত্রী মাকে বুঝিয়েছে। হ্যাঁ, মানে পৃথিবীকে আমরা মা হিসাবে কল্পনা করি, সেই মা হিসাবে কল্পনা করা হয়েছে কবিতাতে। এখানেও তোরা সেটা বুঝতে পারবি যে একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ করলো, যে মহিলাটা কিন্তু এই পৃথিবী মাকে রিপ্রেজেন্ট করছে, ধরিত্রী মাকে রিপ্রেজেন্ট করছে, উপস্থাপন করছে। সেই মহিলাটার অবস্থা কেমন? বলছে অল নবলি স্টিক অ্যান্ড র্যাগস। অল নবলি স্টিক, নবলি কথাটা দুটো মানে হয়। এক হচ্ছে দেখি বাঁশ গাছে কি থাকে, গিট থাকে না, গাছ বা গিট থাকে, ওগুলোকেও নব বলে। মানে গাছের ডালে দেখবি একটু 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 অন্ত বা আখ দেখেছি, আখের কি হয় একটু করে অন্ত পাপ থাকে, সেগুলো ওগুলোকে নব বলে। ঠিক আছে, নিট নয়, নব। নব আবার আরেকটা হচ্ছে নড়বড়ে, মানে কিছু মানে অস্থির ব্যাপারটা বোঝাতেও বা নড়বড়ে বোঝাতে ব্যাপারটা বোঝাতেও কিন্তু নবলি কথাটা ব্যবহার করা হয়েছে। এইখানে নবলি কথাটা দুটো সেন্সেই কাজ করেছে। যদি একটা ওয়ার্ড দুটো মানেই প্রকাশ করে তাহলে সেটাকে বলা হয় পান। ঠিক আছে, পান বলে এটাকে। তো এবং দুটো মানেই, ধর একটা ওয়ার্ডে দুটো মানে হয়, তো অনেক সময় দেখি একই ওয়ার্ডে দুটো মানে হয়, এবং সেই দুটো মানেই যদি এখানে ম্যাচ করে যায়, কোনো কবিতার সঙ্গে বা কোনো গল্পের সঙ্গে দুটো মানেই যদি ম্যাচ করে যায়, তাহলে জানবি ওটা একটা পান হয়ে গেছে। ঠিক আছে, ওটাকে পান বলে। তো এখানেও ঠিক তাই, দেখ বলছে অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, মানে তার যে স্টিক মানে কি লাঠি, সেই লাঠিটা নড়বড়ে ছিল, নড়বড়ে লাঠি বলতে পারিস, আবার বলতে পারিস লাঠিটা গাঁট যুক্ত ছিল, প্রচুর গাঁট ছিল। হ্যাঁ, বা গিট বা গাঁট যাই বলিস, তো প্রচুর গাঁট যুক্ত লাঠি ছিল। আর
র্যাগ, র্যাগ কথাটা মানে হচ্ছে ছেঁড়া জামা কাপড়, ঠিক আছে। ছেঁড়া মানে দেখিস না, দু একটা ভিখারি বা গরিব মানুষের অনেক সময় দেখি রাস্তাঘাটে থাকে, জামা কাপড়গুলো ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এদিকে ওদিক ফাটাফুটি ছেঁড়া ময়লা নোংরা, সেই পোশাকটাকে বলা হয় র্যাগ, বুঝতে পারছি, ছেঁড়া ফোটা জিনিসকে র্যাগ বলে। তো এখানে সেই এখানে র্যাগ কথাটার মাধ্যমে এবং এই অল নবলিস্টিক এই দুটো কথাটার মাধ্যমে কবি মহিলাটার যেমন দুর্দশাগ্রস্ত অবস্থাটা বলছে, আর সেই সঙ্গে এই পৃথিবীর দুর্দশাগ্রস্ত অবস্থাটাকেও বুঝিয়েছে। যেহেতু মহিলাটা পৃথিবী মাকে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য পৃথিবী মায়ের অবস্থা এখন ওই বৃদ্ধ মহিলাটার মতো, তারও অবস্থা জরাজীর্ণ রুগ্ন হয়ে গেছে, তার সেই সজীবতা হারিয়ে গেছে। কত আমরা লক্ষ লক্ষ গাছগুলোকে কেটে দিয়ে প্রকৃতির বিভিন্ন জায়গায় মানে আনন্যাচারালি অনেক নির্মাণ কার্য করে, যেখানে হয়তো নদীটাকে বইতে দেওয়া উচিত ছিল সেখানে নদীতে বইতে না দিয়ে তার নদীর দিক অন্যদিকে চালিয়ে দিয়ে, যেখানে বিল্ডিং করা উচিত ছিল না সেখানে বিল্ডিং করে দিয়ে, যেখানে জঙ্গল রাখা উচিত ছিল সেখানে জঙ্গলগুলো সাফ করে দিয়ে, এইভাবে আমাদের নিজেদের মতো আমরা সুবিধা মতো আমাদের করে নিয়েছি, যার জন্য পৃথিবীতে এখন সেই তার সৌন্দর্যটা নেই। সেও যেন পৃথিবীর মা এখন বুড়ো হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, বুঝতে পারছিস তো। তো এখানেও মহিলাটার অবস্থা বর্ণনা করা হলো এবং একই সঙ্গে কবি পৃথিবীর যে রুগ্ন অবস্থা সেটাও কবি বর্ণনা করলেন, ঠিক আছে। দেখ, অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, পুরোপুরি নড়বড়ে একটা লাঠি নিয়ে এবং ছেঁড়া পোশাক পরে আছে কে, ওই বৃদ্ধ মহিলাটা। তারপর দেখ, সি সেড, সি মানে সেই বৃদ্ধ মহিলাটা বলল, আই হ্যাভ ইউর সিক্রেট, আমার আছে তোমার রহস্য। কবি বলছে তোমার রহস্য আছে আমার কাছে, হিয়ার মানে এখানে, ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে, ঠিক আছে। বুড়িটার কাছে হয়তো ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যেই বলছে আমার তোমার এই রহস্য আমার এই ব্যাগের মধ্যেই আছে লুকিয়ে। এবার যদি তাকে ধরিত্রী মা হিসেবে কল্পনা করিস তাহলেও দেখ কথাটা কতটা ঠিক, তাই না। কারণ ধরিত্রী মা যদি হয় ওই মহিলাটা, তার ধরিত্রী অত পৃথিবী, পৃথিবীর মধ্যে কি কি লুকিয়ে আছে, আমাদের জীবনের রহস্য লুকিয়ে আছে, প্রকৃতির মধ্যে আমাদের জীবনের রহস্য লুকিয়ে আছে, তাই না। আমরা যে বেঁচে আছি প্রকৃতির জল বাতাস মাটি এইগুলোকে নিয়েই তো আমরা বেঁচে আছি, ওগুলো যদি না থাকে আমরা বেঁচে থাকতে পারবো। আমরা যে প্রকৃতির যে পাঁচটা উপাদান, সেই পাঁচটা উপাদান নিয়ে প্রকৃতি, আর সেই পাঁচটা উপাদান নিয়েই আমাদের শরীর, হ্যাঁ, সেই পাঁচটা উপাদান তো প্রকৃতির মধ্যেই সেই রহস্য লুকিয়ে আছে। এখানে ব্যাগ বলতে পৃথিবীটাকে বুঝিয়েছে, বুঝতে পারছিস। এই যে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে আছে, তার মানে এই প্রকৃতিটাকে বুঝিয়েছে, প্রকৃতির মধ্যে আমাদের রহস্যটা লুকিয়ে আছে, বুঝতে পারছিস, ক্লিয়ার। এবং প্রকৃতি বলতে সেখানে গাছপালা, বন, জঙ্গল, জল, এটা পুরোটাকে সবটাকে বলছে, পাঁচটা উপাদানকে বলছে। পাঁচটা উপাদান মানে হচ্ছে আকাশ, বাতাস, জল, মাটি, আগুন, এই যে পাঁচটা জিনিস দিয়ে আমাদের শরীরও তৈরি, প্রকৃতিও তৈরি, সবকিছু এই পাঁচটা জিনিস দিয়ে তৈরি, ঠিক আছে। এই পাঁচটা জিনিসের সাথে আমাদের রহস্যটা কিন্তু লুকিয়ে আছে, বুঝতে পারলি, ক্লিয়ার। আপার মিনিংটা তো বুঝতে পারলি যে আমার ছোট্ট ব্যাগের মধ্যে রহস্য, ছোট্ট ব্যাগের মধ্যে কি করে রহস্য লুকিয়ে আছে, ব্যাপারটা বুঝতে পারলি তো, যে প্রকৃতির মধ্যে আমাদের জীবনের রহস্যটা লুকিয়ে আছে। আমরা যে বেঁচে আছি প্রকৃতির মধ্যে, প্রকৃতির কোলে আমরা বেঁচে আছি। আমরা যদি প্রকৃতি থেকে চলে যাই আমরা সবাই মরে যাব, ঠিক আছে। আমরা প্রাকৃতিক জিনিস খেয়ে, প্রাকৃতিক জিনিসকে নিয়েই আমরা বেঁচে আছি, ঠিক আছে। তারপরে দেখো এই লাইনটা ব্যাখ্যা যদি আরো করতে চাই তো সকাল হয়ে যাবে, একটার পর একটা বলেই দেওয়া যায়। আর যেটুকু বললাম আশা করি তোদের মাথায় ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এইবার সে কি করলো, দেন মানে তারপর ও এই কথাটা বলার পর কি বললো, দেখ, সি বিগ্যান টু ক্যাকেল, সি বলতে সেই বৃদ্ধ মহিলাটা সে কি করতে শুরু করলো, ক্যাকেল করতে শুরু করলো। ক্যাকেল মানে প্যাক 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 শব্দ, হাসির ডাককে ক্যাকেল ক্যাকেল বলে, ঠিক আছে। তো সেই রকম আর কি প্যাক প্যাক করে শব্দ করতে শুরু করলো। তোরা যাই হোক এখানে এমনি আপার মিনিং যাই হোক একটা আছে, হ্যাঁ, কিন্তু এর ভেতরের অর্থ কি না, সে কিছু একটা বলতে শুরু করলো, ঠিক আছে। তারপর কি হলো, দেখ, অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং ওই প্যাক প্যাক শব্দ শুনে আমি কি করলাম, আমি কিন্তু কোয়েক করতে শুরু করলাম। কোয়েক মানে কাঁপা, ভয়ে কাঁপা, আমি ভয়ে কাঁপতে শুরু করলাম, ঠিক আছে। ও ক্যাকেল করতে শুরু করলো, আমি কোয়াক করতে শুরু করলাম, আমি ভয়ে কাঁপতে শুরু করলাম, ঠিক আছে। তারপর কি করলো দেখো, সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা খুললো। হ্যাঁ, ওই যে বলছিল না আমার এই ব্যাগের মধ্যে তোমার রহস্য লুকিয়ে আছে, ওই ব্যাগটা খুললো,
ব্যাগটা খুললো মানেই বলতে চাইছে তার কাছে রহস্যটাকে উন্মোচিত করলো। পৃথিবীর যে প্রকৃতির মধ্যেই তোমরা জীবন ধারণ করছো, সেই প্রকৃতিকে তোমরা নষ্ট করছো, এই প্রকৃতি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সেই প্রকৃতিকে তোমরা ধ্বংস করছো, মানে যাকে যার উপর নির্ভর করে তুমি বেঁচে আছো তাকেই শেষ করছো। হ্যাঁ, এই যে রহস্যটা তার কাছে উন্মোচিত করছে আর কি, ঠিক আছে। তো সে তার ছোট্ট ব্যাগটাকে খুললো, আর তখন কি হলো, আই কেম টুয়াইস অ্যাওয়ে। আই কেম মানে আমি হয়ে গেলাম, টুয়াইস মানে দ্বিগুণ, আর অ্যাওয়েক মানে জাগ্রত, আমি দ্বিগুণ জাগ্রত হয়ে গেলাম। আমি দ্বিগুণ জাগ্রত হয়ে উঠলাম মানে কি, আমি ওই রহস্যটা কি হতে লাগলাম, ওই যে কথা যেগুলো বলো সেগুলো আমাকে দ্বিগুণ ভীত, মানে দুটো মানে হতে পারে যে আমাকে ভীত সন্তুষ্ট করে তুলেছিল, আরো এই যে আমি যে ভয়ে কাঁপতে শুরু করেছিলাম, আমার ভয়ের কাঁপুনিটা আরো অনেকটা বেড়ে যাচ্ছিল। আবার অ্যাওয়েক মানে কি, অ্যাওয়েক মানে জাগিয়ে দেওয়া, জাগিয়ে দেওয়া অর্থ হয় এখানে কিসের জাগাচ্ছে, ও প্রকৃতির রহস্যটাকে দেখতে পাচ্ছে, ওর মধ্যে সেই সেই যে ওর যে অজ্ঞাত ছিল, যে জানতো না, সেই জানাটা ওর মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ ও অ্যাওয়ার হচ্ছে, সেই থেকে জাগ্রত কথাটাও হচ্ছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা কি বললাম? তোরা এখানে যা, তোদের অত ইনার মিনিং লাগবে না, তোরা জাস্ট এটুকুই মনে রাখবি যে আমি দ্বিগুণ জাগ্রত হলাম, অর্থাৎ হয় দ্বিগুণ ভয় পেয়ে গেল, অথবা সেই প্রকৃতি ওর কাছে যে রহস্যটা উন্মোচন করলো সেটা তার কাছে জানা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে দুটো মানে করতে পারিস, ঠিক আছে। তারপর দেখ, এইবার ও যখন দ্বিগুণ জাগ্রত হলো, দ্বিগুণ জাগ্রত হওয়ার পর কি হচ্ছে দেখ, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং টাইড অ্যান্ড মিন টাইড ইজ টু স্টেক। সারাউন্ডেড মানে ঘিরে থাকা, জাগ্রত হওয়ার পর, বা এটাও ভাবতে পারিস হয়তো অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে গিয়েছিল ভয়ে কাঁপতে কাঁপতে, সেখান থেকে সে জ্ঞান ফিরে পেলো, ঠিক আছে, আরেক মানে জেগে ওঠা, সেই হিসাবে যখন জ্ঞান ফিরে হলো, যখন জ্ঞান ফিরে পেলো তখন কি দেখছে, এদিকে তাকা, জ্ঞান ফিরে দেখছে যে সারাউন্ডেড, ঘিরে আছে, সারাউন্ড মানে ঘিরে থাকা, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং টাইড। স্টিয়ারিং টাইড, স্টিয়ারিং কথাটা মানে হচ্ছে, স্টিয়ার মানে হচ্ছে এক দৃষ্টে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকা, ঠিক আছে, এক দৃষ্টে ভ্যাল ভ্যাল করে। তাহলে এইখানে স্টিয়ারিং ট্রাইব, ট্রাইব মানে উপজাতি, জঙ্গলে কি থাকে, অনেক উপজাতি থাকে, এখানেও একটা উপজাতি কথা বলা হয়েছে, পরে আমরা জানতে পারি উপজাতিকে। আমরা জানি বিভিন্ন জঙ্গলে বিভিন্ন উপজাতির বসবাস, ঠিক আছে, বিভিন্ন উপজাতির বসবাস বিভিন্ন জঙ্গলে। তো এখানেও দেখ বলেছে যে সারাউন্ডেড মানে ঘিরে আছে, বাই এ স্টিয়ারিং ট্রাইব, একদম এক দৃষ্টে তাকিয়ে থাকা লোকেদের দ্বারা বা উপজাতির দ্বারা। এটা একটু ভালো করে বুঝলে, স্টিয়ারিং মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা, তো এটা পার্টিসিপল, যেমন রানিং ট্রেন মানে কি বলি, ছুটন্ত ট্রেন, যেমন ক্রাইং বেবি মানে কি, মানে কন্দনরত বেবি, মানে যে বেবিটা কাঁদছে। এইখানে যে জাতিটা বা যে লোকগুলো তাকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখছে, তাহলে সেই লোকগুলোকে আমি কি বলবো, সেই লোকগুলোকে স্টিয়ারিং ট্রাইব বলবো। বাংলাতে কি বলবো? হ্যাঁ, বাংলাতে বলবো এক দৃষ্টে তাকিয়ে থাকা উপজাতি, ঠিক আছে, এক দৃষ্টে তাকিয়ে থাকা উপজাতি। তাহলে এক দৃষ্টে তাকিয়ে থাকা উপজাতিদের দ্বারা তাকে ঘিরে রয়েছে, মানে আর ও দেখছে মি, আর মি মানে আমাকে, টাইট মানে বাঁধা, আমাকে বাঁধা আছে, টু এ স্টেক, স্টেক মানে খুঁটি, স্টেক মানে কি বললাম, খুঁটি, ওকে খুঁটিতে বেঁধে রেখেছে, খুঁটিতে বেঁধে রেখে ও দেখছে চারদিকে, ওকে একদল নিয়ে ধরে রেখেছে, মানে একদল টাইপ তাকে ভ্যাল ভ্যাল করে তাকে দেখছে, ঠিক আছে। মানে অনেক সময় সিনেমাতে এরকম দেখি যে কিছু একটা দিয়ে কাউকে অজ্ঞান করে দেয়, দেখেছিস তো, অজ্ঞান করে দেয়, দিয়ে যখন জ্ঞান ফেরে তখন দেখে তাকে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ, দেখবি একটা কিছু দিয়ে অজ্ঞান করে দিল, দিয়ে তখন তারপরে সিন দেখাচ্ছে যে তার জ্ঞান ফিরেছে, তাকে চাটা দিয়ে বেঁধে রেখেছে, একটা পাখুটি দিয়ে বেঁধে রেখেছে, চারিদিকে সব চাকু ছুরি দিয়ে দাঁড়িয়ে আছে, হয় না, হয়তো ঠিক সিমিলার ইমেজটা ভাব। কবি গেছিল জঙ্গলে, জঙ্গলে গিয়ে ওর উদ্দেশ্য কি ছিল জঙ্গলে যাওয়ার, এই ঠিক কর, কবির উদ্দেশ্য কি ছিল, ও গেছে জঙ্গলে পুরো শরীর খোঁজা, কিন্তু পুরো শরীর খুঁজতে খুঁজতে ও কিন্তু পুরো শরীর দেখা পায়নি, দেখা পায় একটা বৃদ্ধ মহিলা, দিয়ে বৃদ্ধ মহিলাটা বলে যে তোমার জীবনের রহস্য, তোমার যে রহস্য আমার এই ছোট্ট ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে আছে, দিয়ে যেই ব্যাগটা খোলে অমনি ভয় পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় হয়তো, বা ওই যে দ্বিগুণ জাগ্রত হয় কথাটা বলেছে, তো ওটা ওই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে হয়তো অজ্ঞান হয়ে গেছে বা তার কাছে রহস্যটা উন্মোচিত হয়েছে। এবং তারপর যখন ও জ্ঞান ফিরে দেখছে যে তাকে একটা খুঁটির মধ্যে বেঁধে রেখেছে এবং তার চারপাশে একদল লোক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে, বুঝতে পারছিস, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখা ইংরেজি হচ্ছে স্টিয়ারিং। বল ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে। এইবার তারপর দেখ, এইবার সেই জাতিগুলো কি বলছে দেখ,
সেই উপজাতির লোকগুলো কি বলছে দেখ, বলছে দে সেই, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ। এবার ওক গাছ তো কথা বলে না, তাহলে এখানে যে কবি যাদেরকে রিপ্রেজেন্ট করেছে তারা হচ্ছে ওক গাছের প্রতিনিধি। যেমন বৃদ্ধ মহিলাটাকে আমি কি বলছি, ধরিত্রী মায়ের প্রতিনিধি, তেমনি ওখানে যারা তাকিয়ে কবিকে দেখছে ওগুলো কিন্তু বলছে আমরা হলাম ওক গাছ। ঠিক আছে, ওক গাছগুলো মানুষের মতো কথা বলছে। ঠিক আছে, তো বলছে আমরা হলাম ওক গাছ, ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার প্রকৃত পরিবার। আর একটা কথা বলি, ওক গাছ বলেছে বটে, কিন্তু পৃথিবীর সমস্ত গাছকে কবি বলছে। অক্সিজেন বা আমাদের জীবনের যে পাওয়ার জন্য জিনিসগুলো শুধুমাত্র ওক গাছ দেয় না, ওক গাছ ছাড়া আরো অন্যান্য যত গাছ আছে তারা সব গাছই আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। বিভিন্ন গাছ বিভিন্ন রকম ফল দিচ্ছে, ওষুধ দিচ্ছে, কত যা যা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ম্যাক্সিমাম জিনিসটাই কোথায় নিচ্ছি, গাছ থেকে নিচ্ছি, তাই না? সব জিনিস বল তুই কোন জিনিসটা গাছের বাইরে, পোশাক আশাক থেকে সব কিছু আমরা ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু গাছ থেকে নিচ্ছি। ঠিক আছে, এই যে এনার্জি আসছে, এই যে গাড়িগুলো চলছে, পাখাগুলো চলছে, এটাও একটা ঘুরিয়ে কিন্তু গাছ থেকেই আসছে। ঠিক আছে, তো যাই হোক, তো এই গাছগুলো কিন্তু আমরা থেকে এত কিছু পাচ্ছি। তারপর দেখো, তাহলে আমরা হলাম ওক গাছ, আমরা হলাম ওক গাছ, তোমার প্রকৃত পরিবারের সদস্য। ওই লোকগুলো তাই বলে উঠলো। ঠিক আছে, তোমার প্রকৃত পরিবারের সদস্য। কেন প্রকৃত পরিবারের সদস্য সেটা ওরাও ব্যাখ্যা দেবে, দেখ কেন প্রকৃত পরিবারের সদস্য। আচ্ছা, কেন সদস্য সেটা আমি ব্যাখ্যা করে দিয়েছি, তোরা বুঝতে পারছিস, ওরা পরে একটু বলবে, এখন বলেনি। আর সেই আমাদের প্রকৃত পরিবারের সদস্যগুলোকে তোমরা কি করছো, উই আর চপ ডাউন, আমরা তোমার প্রকৃত পরিবার, তোমার আসল মেম্বার, তোমার হ্যাঁ মা বাবার থেকেও বেশি কিছু আমরা। ঠিক আছে, মা বাবা তোমাকে খাবার দিচ্ছে, তোমাকে টাকা পয়সা দিচ্ছে, পোশাক দিচ্ছে, কিন্তু সেগুলো সব কিন্তু সে প্রকৃতি থেকে নিচ্ছে, তাই না? তোমাকে যে বেঁচে থাকার জন্য অক্সিজেন, যেটা তুমি এক মুহূর্ত বাঁচতে পারো, সেটা তোমার মা বাবা দিচ্ছে, সেটা তোমাকে মা বাবা দিচ্ছে না। দাদা বলছে উই আর চপ ডাউন, বলছে আমাদেরকে কেটে, আর আমরা তোমাদেরকে, তোমার প্রকৃত পরিবার, আর সেই আমাদেরকে কি করা হচ্ছে, চপ ডাউন করা হচ্ছে, কুচি কুচি করে কেটে ফেলছে আমাদের। চপ ডাউন কুচি কুচি করে কেটে ফেলা, গাছগুলোকে যেমন কত কুচি করে আমরা করছি, মানে আমাদের ব্যবহার করার জন্য গাছগুলোকে কত কুচি না করি আমরা, তাই না? যত যেরকম ভাবে আমাদের আকারের প্রয়োজন আমরা সেরকম ভাবে গাছগুলোকে কেটে কুটে আমরা আকার দিচ্ছি, তাই না? তো সেইগুলো বলছে আমাদেরকে কুচি কুচি করে কাটা হয়, আমাদের কেটে ফেলা হয়। তারপর হচ্ছে উই আর টর্ন আপ, আমাদেরকে উপড়ে ফেলা হয়। টর্ন আপ মানে উপড়ে ফেলা। দেখেছো অনেক সময় গাছগুলোতে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে তোলা হয়। ঠিক আছে, তো সেই জন্য বলছে উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, আমাদেরকে উপড়ে ফেলা হয়। ঠিক আছে, টর্ন আপ মানে ছিঁড়ে ফেলাও বটে। ঠিক আছে, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, উপড়ে ফেলা হয়। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর তোমরা একবার চোখের পাতাও বুঝো না, চোখের পলকও ফেলো না। আমরা চোখের পলক ফেলে কি করে, দুঃখ প্রকাশ করি, আফসোস প্রকাশ করি, অনুতাপ প্রকাশ করি, সহানুভূতি প্রকাশ করি, তাই না? চোখের পলক ফেলে, তাই না? কত সময় যদি সামান্য একটা প্রাণী যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে মারা যায়, একটা কুকুর যদি মারা যায় সাপোর্টের সামনে, আমরা ইস করি, ইস করে কষ্ট প্রকাশ করি, লোকটা ওই মানে ও কষ্ট হয় একটা। তো এরকম ইস বলেও আমরা একটা দুঃখ প্রকাশ করি, একটা কুকুর মারা গেলেও, তাই না? তো সেই রকম তো মানুষ মারা গেলে তো দুঃখ কান্না করি, তাই না? কিন্তু যে গাছগুলো তোমাকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে রেখেছে, সেই গাছগুলোকে তোমরা কি করছো, কুচি কুচি করে কাটছো, তাদেরকে ছিঁড়ে ফেলছো, তাদেরকে উপড়ে ফেলছো, অথচ তোমরা একবার চোখের পলকও ফেলো না, একটু দুঃখ প্রকাশ করো না। এইটাই ওক গাছগুলো বলছে, তোমরা একটু দুঃখ প্রকাশ করো না, যে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা একবার চোখের পলক ফেলো না, মানে বলতে চাই তোমরা একবার একটু দুঃখ প্রকাশ করো না। ঠিক আছে, আনলেস, এইবার ওরা যখন বলছে যে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, এখন যদি তুমি প্রতিজ্ঞা না করো, আনলেস মানে যদি না, কদিন আগে শেখাচ্ছিলাম, আনলেস মানে যদি না, মানে ইফ নট করতে হয়, মানে এটাই যদি বলে আনলেস ইউ মেক অ্যান প্রমিস নাও, এটা যদি নেগেটিভ করবি তখন কি করবি, ইফ ইউ ডু নট মেক, এখানে ইউ এর আগে কি বলবো ইফ, আর ইউ এর পরে বলবো ডু নট, তাই তো? তাহলে হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে আনলেস মানে হচ্ছে যদি না, কিন্তু এটা অ্যাফার্মেটিভ বাক্য, হ্যাঁমূলক বাক্য। ঠিক আছে, আর যখন ইফ ডু নট ব্যবহার করবি তখন হয়ে যাবে নেগেটিভ বাক্য। ঠিক আছে, তাহলে যদি না তুমি প্রতিজ্ঞা করো,
মেক এ প্রমিস, একটা প্রতিজ্ঞা করো, নাও মানে এখন, যদি না করো তাহলে কি হবে, নাও উই আর গোয়িং টু ডাই, তুমি মরবে, ইউ আর গোয়িং টু ডাই মানে তুমি মরতে চলেছো, মানে তুমি মরবে। এটাও কিন্তু দেখ লিখেছে কন্টিনিউয়াসে, বোঝাচ্ছে ফিউচারে। কিরকম, আমি প্রায় বলি যে আমি আজকে কলকাতা যাব, তাহলে আই শ্যাল বা আই উইল গো টু কলকাতা টুডে, ঠিক আছে। কিন্তু আমি এইভাবে বলতে পারি আই অ্যাম গোয়িং টু কলকাতা টুডে, আই অ্যাম গোয়িং, এটাও বলতে পারি একইভাবে, আমি কলকাতা যাচ্ছি আজকে, আই অ্যাম গোয়িং টু কলকাতা টুডে, এরকমই বলতে। ঠিক সেই রকম ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরতে চলেছো মানে তুমি মরবে, ঠিক আছে। যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে তুমি মরবে, ঠিক আছে। এবং সত্যি তাই, কি প্রতিজ্ঞা করতে বলেছে দেখ, তাহলে বুঝতে পারবি যে কেন মরার কথা বলছে। দেখ দেখ মরবে কেন, কি প্রতিজ্ঞা করতে বলছে দেখ, কি প্রতিজ্ঞা করতে বলেছে দেখ, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, হোয়েন এভার মানে যখনই, হোয়েন মানে যখন, আর হোয়েন এভার মানে যখনই, জোর দেওয়ার জন্য এভার কথাটা ব্যবহার করা, হোয়াট এভার, হুইচ এভার, হাউ এভার, এই কথাগুলো ব্যবহার করা জোর দেওয়ার জন্য। তো বলছে হোয়েন এভার মানে যখনই, এইদিকে তাকা, এইদিকে তাকিয়ে দেখ, টাকা, হোয়েন এভার মানে যখনই, ইউ সি অ্যান ওক ট্রি ফেল, ফেল মানে কেটে ফেলা, যখনই তুমি একটা ওক গাছকে কেটে ফেলতে দেখবে, একটা ওক গাছকে যখনই তুমি কাটতে দেখবে, তখনই তুমি কি করবে, সোয়ার নাও, প্রতিজ্ঞা করো, সোয়ার মানে প্রতিজ্ঞা করা, কথা দাও, কথা দাও যে ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ উঠবে, এটাই হচ্ছে প্রমিস করতে বলেছে, যে প্রতিজ্ঞা করো একটা ওক গাছ কাটলে দুটো ওক গাছ লাগাতে হবে, এটা এখন বর্তমানে আইন হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি একটা কেউ বড় গাছ কাটে তাহলে তার পাশে একটা ছোট গাছ লাগাতে হবেই হবে, দুটো ছোট গাছ লাগাতেই হবে, তবে গাছ কাটা পারমিশন হবে। এবার তো লুকি চুরি কেটে দিচ্ছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা কাঠুরিয়া, যারা জঙ্গলে কাঠ কাটতে যায়, তারা গাছ কাটতে যায়, মানে যারা কাঠেরই ব্যবসা করে, ঠিক আছে, মানে কাঠের ব্যবসা তো ধর বিভিন্ন পাহাড়ি এলাকায় তো কাঠের ব্যবসা ভালো হয়, সেখানে যখন গাছগুলো কাটে, গাছ চোরা চালানের কথা বলছি, নর্মালি লিগালি গাছ কাটার কথা বলছি, তারা কি করে, পাশে কিন্তু একটা চারা গাছ রোপণ করে, যেখানে গাছ কাটে সেই পাশে একটা চারা গাছ রোপণ করে, দিয়ে সেই গাছটা কাটে এবং তারপরে গাছটা ওরা যতটা পারে সেটা যত্ন করতে পারে, ঠিক আছে। তো এটা দেখা হয়, বুঝতে পারছি। তো এটা কিন্তু আইন করা আছে এখন, কিন্তু এবার সেটা সবসময় ফলো হয় না, ফলো কে বা করতে আছে, কে বা তদারকি করতে যায়, হ্যাঁ, পুলিশের এখন অত দেখার সময় নেই। তো যাই হোক, এটার আইন করা হয়েছে। তো এইটা কিন্তু কবিতা কতদিন আগেই বলে গেছে যে তোমরা প্রতিজ্ঞা করো যে একটা ওক গাছকে কাটতে দেখো তা দুটো ওক গাছ লাগাবে। তার মানে বলতে চাইছে আমাদের এখন যে পৃথিবীর যা সমাজ, আমাদের যা এখন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, গাছ কেটে কেটে আমাদের যা হাল করে ফেলেছি, হ্যাঁ, তো আমাদের এখন এটাই করতে হবে, একটা গাছ কাটলে দুটো তিনটে, দুটো কেন তারও বেশি গাছ লাগানো উচিত, মিনিমাম তো দুটো লাগানোই উচিত, হ্যাঁ। তো সেই কথা বলছে যে প্রতিজ্ঞা করো যে তুমি দুটো গাছ লাগাবে। আমাদের ইন্ডিয়াতে প্রায় এখনো শুনছি নাকি 30% থেকে 25% ঘাটতি আছে গাছের, ঠিক আছে। যে পরিমাণ গাছ, যে পরিমাণ আয়তন, যে পরিমাণ লোক সংখ্যা আমাদের ভারতবর্ষে বাস করে, হ্যাঁ, আমাদের মানে জঙ্গলের এরিয়াটা আরো 30% থাকা উচিত, যে পার্সেন্টেজে আছে তার থেকে আরো 30% থাকলে আমরা একটু নর্মাল ভালো হাওয়া পাবো, ঠিক আছে। ওই জন্য আমরা মফস্বল যেগুলোতে বাস করছি বা গ্রামে বাস করছি, আবহাওয়াটা যদিও বা যতটা শুদ্ধ, যতটা পরিশুদ্ধ আছে, গ্রামে এই শহরগুলোতে তো অবস্থা খুবই খারাপ, বিশেষ করে দিল্লি, তারপর কলকাতা, এই সমস্ত শহরগুলোতে খুব দূষিত আবহাওয়া, ঠিক আছে, চরম দূষিত হওয়া, হ্যাঁ। এই এই যে গরম পড়বে, কলকাতা আবহাওয়া চরম খারাপ, ঠিক আছে, কলকাতা দিল্লি এইসব জায়গায় আবহাওয়া চরম খারাপ টাকা। তো এই জন্যই বলছে যে আমাদের এখন দুটো করে গাছ লাগাতে হবে, একটা গাছ কাটলে, এটার প্রতিজ্ঞা করো। এই প্রতিজ্ঞা যদি না করো তাহলে মরবে, সত্যি করেই মরবে, সত্যি করেই মরবো। যদি আমরা দুটো করে গাছ না লাগাই, একটা গাছ কাটার পর আমরা গাছ কাটতে কাটতে দিই, একটা দিন আসবে পৃথিবীতে সব গাছ শেষ হয়ে যাবে, আর সেদিন কি করে বাঁচবে, সেদিন তো মরতে হবেই হবে। সেই কথাটাই কবি বলেছে, যে কথাটা কিন্তু ওই ওক গাছগুলো একদম সঠিক কথা বলেছে, কবি ওদের মাধ্যমে বলিয়েছে, যাই হোক। তো ওক গাছগুলো কিন্তু সঠিক কথাই বলছে যে যদি তোমরা একটা ওক গাছ কাটো, দুটো গাছ অবশ্যই লাগাবে, যদি না লাগাও সত্যিই আমরা মরবো, সত্যিই তোমরা মরবে, অবশ্যই মরবে, মরাটাই স্বাভাবিক। তা সেটা তো হবেই, এইভাবে যে আমরা গাছ কাটতে থাকি, এইভাবে যে আমরা আবহাওয়াটাকে আরো খারাপ থেকে, ছোটবেলায় আবহাওয়া কত ভালো ছিল, এত গরমই পড়তো না, ঠিক আছে।
আমরা ছোটবেলায় দেখেছি যে সবার বাড়িতে কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, তবু মানুষ গরমটা সহ্য করে নিতে পারতো। আর এখন ফ্যান চললেও আমাদের গরমটা সহ্য হয় না, তাই না? ওই জন্য এসি হাওয়া খেতে হচ্ছে। দেখো এখন দেখবি, এখন ফ্যান কারো বাড়িতে না থাকা নাই, আর প্রায় 90% মানুষের বা 95% মানুষের বাড়িতে ফ্যান আছে, ফ্যান কাজ চলছে। 99% মানুষের বাড়িতে ফ্যান আছে, এমন কোনো বাড়ি দেখতে পাবি না। এখন তো আমি চোখেই পড়ে না সেরকম বাড়ি, যে বাড়িতে এখন কারেন্ট নাই, ফ্যান নাই। কিন্তু আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন অনেক বাড়ি ছিল যখন কারেন্ট ছিল না, ঠিক আছে? এইবার শোন, এইবার এখন কি হয়ে যাচ্ছে বলতো, এখন এই ফ্যানের হাওয়াটা আমাদের গায়ে লাগছে, এবার এসির হাওয়া লাগছে। এবার মানুষ দিন দিন এসিটাকে বেশি করে প্রেফার করছে। বেশ, তারপরে এবার চলে এখানে আনলেস টাকা আনলেস ইউ সোয়ার, যদি তুমি প্রতিজ্ঞা না করো। আবার একটা কথা বলেছে, আরো সুন্দর কথা, আবার বলছে দ্বিতীয় কথা বলছে, যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে কি হবে? দ্য ব্ল্যাক ওক বার্ড, এই কালো ওক গাছের ছাল, এই কালো ওক গাছের ছাল কি করবে? ওক গাছের ছাল তো কালো হয়, সে বলছে কালো ওক গাছের ছাল কি করবে? উইল রিঙ্কল ওভার ইউ, রিঙ্কল মানে দুমড়ে মুচড়ে দেবে তোমাকে, ঠিক আছে? এই কথাটা কেন বললো? এই কথাটা তোরা বলারও পিছনে বিরাট কারণ আছে। দেখ আবার লাইনটা পড়ছি, দেখ, আনলেস ইউ সোয়ার, যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে কি হবে? দ্য ব্ল্যাক ওক বার্ড, এই কালো ওক গাছের ছাল, ওক গাছের ছাল কালো হয়, এই কালো ওক গাছের ছাল কি করবে? উইল রিঙ্কল ওভার ইউ, তোমাকে দুমড়ে মুচড়ে দেবে। কালো মানে অশুভ প্রতীক, ঠিক আছে? এইবার দেখ কেন এই কথাটা বললো। সত্যি বলছে, যদি গাছ যদি আমরা না লাগাই, গাছ যদি আমরা না নতুন করে সৃষ্টি করতে পারি, বেশি করে গাছ যদি আমরা এই কাটতেই থাকি, তাহলে পরিবেশ দূষিত হবে, ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হবে। এবং মাঝে মাঝে দেখি সেই সুনামি হচ্ছে, সুনামিতে কত দুর্যোগ ঘটিয়ে দিয়েছিল, একবারে সব ধূলিসাৎ করে দিয়েছিল। এই যে কিছুদিন পর দেখবি পাহাড়ি এলাকাগুলোতে বর্ষাকাল আসছে বা এই গরমকাল আসছে, পাহাড়ি এলাকাতে হড়পা বান হবে। হড়পা বান বুঝিস তো? হঠাৎ করে জল চলে আসে, এত মেঘ ভাঙা বৃষ্টি হয়ে হড়পা বান হয়, মেঘ ভাঙা বৃষ্টি তৈরি হবে, একটা পুরো মেঘের যত বৃষ্টি একটা জায়গায় গিয়ে ঝরে যাবে, আর সেই জায়গা থেকে হঠাৎ করে শূন্য জায়গা হঠাৎ করে বিরাট জল চলে আসবে এবং সব ধূলিসাৎ করে। এইটা হচ্ছে হড়পা। এইরকম এখন পাহাড়ি এলাকায় প্রায়ই হচ্ছে, পাহাড়ি এলাকায়। আর 2-3 বছর আগে কেদারনাথ বদ্রীনাথে হয়েছে, তারপরে কয়েকদিন আগে কেরলাতে হলো এরকম। এই যখন দুর্যোগ, যখন এটা হচ্ছে না, সামনে যে গ্রামগুলো পাচ্ছে, মানে পাহাড়ের ঢালে যে গ্রামগুলো থাকছে, গ্রামগুলোকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। মানে গ্রামগুলো ওই পলি মাটি পাথরের চাপে একতলা নিচে চলে যাচ্ছে, দুতলা নিচে চলে যাচ্ছে, দিয়ে কার মানে বাড়ি তো উদ্ধার করা মানে দূর থাক, কার কোনটা গ্রাম কার কোনটা বাড়ি দেখতেই পাচ্ছে না, এরকম অবস্থা, ঠিক আছে? তো এই যে অবস্থা করেছে তা দুমড়ে মুচড়ে দিচ্ছে, বোঝা গেল? তো বলছে যদি তোমরা প্রতিজ্ঞা না করো তো এই কালো ওক গাছের ছাল তোমাদেরকে দুমড়ে মুচড়ে দেবে। এবার কালো ওক গাছের ছাল বলতে শুধুমাত্র কালো মানে গাছগুলোকে, পৃথিবীর সমস্ত গাছগুলোকে বলছে। এই গাছ থাকবে না, চারিদিকে গুড়ি থাকবে, আর এই গুড়ির তলাতে আমরা সবাই চলে যাবো, অর্থাৎ গাছের আমরা সেই কয়লার মতো আমরা কয়লা হয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, জানিস তো যে একসময় ভূমিকম্প হয়েছে, তোমার গাছগুলো মাটির তলায় চলে গিয়ে কয়লা সৃষ্টি হয়েছিল, তো আমরাও সেই ওই কালো গাছের মতো ইয়ে হয়ে যাবো, কয়লা হয়ে যাবো, ঠিক আছে? পেট্রোল হয়ে যাবো। মানুষ পচে গেলে কি হয়? পেট্রোল হয়ে যায়। জীবজন্তুগুলো পচে পেট্রোল হয়েছে, আর গাছগুলো পচে কয়লা হয়েছে, জানো তো? তো যাই হোক, এরকমই বলতে চাইছে। আর কি হবে বলছে, দেখ, দুমড়ে মুচড়ে দেবে, আর কি করবে? রুট ইউ, বলছে তোমাকে পুঁতে দেবো। রুট মানে পুঁতে দেওয়া, ঠিক আছে? তোমাকে পুঁতে দেবো, এমন দা ওক, এই ওক গাছের মাঝে তোমাকে পুঁতে দেবো। হবে তাই, যদি আমরা গাছপালা না লাগাই, ওই প্রাকৃতিক দুর্যোগ যখন হবে, আমরা সবাই ওই গাছের তলায় আমাদের পুঁতাই যাবে, আমরা সবাই মাটির তলায় চাপাই পড়ে যাবো, ঠিক আছে? তো আমাদেরকে পুঁতে দেবো, যে তোমাকে পুঁতে দেবো। হোয়ার মানে যেখানে, ইউ ওয়ার বর্ন, এই যেখানে তুমি জন্মগ্রহণ করেছো, তাই না? আমরা তো এই মাটিতে, আমাদের প্রকৃতিতে আমার জন্ম, তাই না? আমাদের এই পৃথিবীতেই জন্ম, এই পৃথিবীর জল বাতাস মাটি এইগুলো নিয়ে আমাদের জন্ম হচ্ছে। তুই বলবি না তো আমি স্যার মায়ের তো গর্ভে জন্ম হয়েছি, মায়ের গর্ভে জন্ম হয়েছে বটে, কিন্তু মায়ের গর্ভে তোর যে উপাদানগুলো কৌশল করা থেকে নেচার থেকে গেল। হ্যাঁ, যাই হোক, তো কথা বলিস না তো, এই
সেই জন্য বলছে যেখানে তুমি জন্মগ্রহণ, আমাদের জন্ম কিন্তু প্রকৃতিতে হয়েছে। প্রকৃতি, তোর মা বা বাবা এরা প্রকৃতির বাইরে নয়, ঠিক আছে? তো এই প্রকৃতির মধ্যে আমাদের জন্ম হয়েছে এবং আমরা মৃত্যুর পর আমরা এই প্রকৃতিতে মিশে যাব, তাই না? এই যে প্রকৃতি একটা জীবনটা কি জানিস তো, অনেকটা ওই জীবনটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে জন্মটা আর মৃত্যুটা কি বলতে অ্যাকচুয়ালি সেই নদী যখন বয়ে চলে একটা করে ফেনা সৃষ্টি হয়ে গেছিস তো, মানে জল যখন বয়ে চলে একটা ফেনা সৃষ্টি হয়, আবার ফেনাটা কিছুদিন থাকার পর আবার জলে মিলে যায়, দেখেছিস তো? আমাদের জীবনটা হচ্ছে ঠিক তাই। আমরা কয়েকদিনের জন্য একটু গজিয়ে উঠেছি, হ্যাঁ, এখানে কদিন থাকবো, দিয়ে আবার মাটিতে আবার সেই জলের সঙ্গে মিশিয়ে দেবো, অর্থাৎ আবার প্রকৃতিতে মিশিয়ে যাবো, আবার জন্ম। পুনর্জন্ম বা জন্ম অ্যাকচুয়ালি সেইটাই। অ্যাকচুয়ালি জন্ম বলে কিছু হয় না পৃথিবীতে, কোনো জিনিসের জন্ম হয়ও না, কোনো জিনিসের মৃত্যু হয়ও না, শুধু তার অবস্থাটা পরিবর্তন হয়, ঠিক আছে? শুধু তার চেঞ্জ হয়। তোরা বিজ্ঞানও পড়েছে যে মানে জড়বস্তু সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, মানে জড় পদার্থ যেটা থাকে সেটুকুই থাকে, তারপরে শক্তিও তার সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। জীবনও তাই, কোনো কিছু জন্মও হয় না, কোনো কিছু মৃত্যুও হয় না, শুধু তার অবস্থাটা পরিবর্তন হয়, ঠিক আছে? তো এখানে সেই রকমই বলতে চাইছে যে এই প্রকৃতির মধ্যে আমাদের জন্ম হয়েছে এবং এখানে আমাদের বেড়ে ওঠা। কিন্তু তোমরা যে এইরকম অন্যায় কাজ করতে থাকো যেখানে তোমাদের জন্ম হয়েছে, বাট নেভার গ্রিউ, আর তোমরা বা জন্মানো না। গ্রিউ মানে কি? জন্মানো। আর তোমরা কখনো জন্মানো বা বেড়ে উঠবা না। বেড়ে ওঠা বললেও হবে, জন্মানো বললেও হবে। কিন্তু কেন বলছে যে এমন ভাবে তোমাদেরকে ধ্বংস করবে, সব গাছ শেষ হয়ে গেল, এমন ভাবে প্রাণ সৃষ্টি থেকে আর যদি সব গাছ শেষ হয়ে যায়, সব গাছ মারা যায়, আর কোন প্রাণ সৃষ্টি হবে? বল। মঙ্গলে প্রাণ সৃষ্টি হচ্ছে? চাঁদে প্রাণ সৃষ্টি হচ্ছে না। কারণ কি? ওখানে সেই বাতাবরণ নেই, সেই অক্সিজেন, সেই বায়ুমণ্ডল নেই। আমরা এবার গাছগুলো সব কেটে ফেলে দিই, গাছগুলো কেটে ফেললে কি হয়ে যাবে? অক্সিজেন চলে যাবে, আর অক্সিজেন চলে গেলে আর পৃথিবীতে কোনোদিন প্রাণ সৃষ্টি হবে না। তাহলে কথাটা ঠিক বলছে না ভুল বলছে? একদম ঠিক বলছে যে যেখানে তোমাদের জন্ম হয়েছে সেইখানে তোমাকে এমন করে পুঁতে দেওয়া হবে যে আর কখনো জন্মাবে না, নেভার গ্রিউ, আর কখনো জন্মই হবে না তোমাদের, আর কখনো বেড়ে উঠবে না, ঠিক আছে? ক্লিয়ার হলো না? একদম ক্লিয়ার তো? নেক্সট, এইবার আসল ব্যাপারটা বলছে, দেখ তাহলে এতক্ষণ যে ও দেখলো এটা কি বলছে, দিস ওয়াজ মাই ড্রিম, এটা পুরোটাই ছিল আমার স্বপ্ন, ঠিক আছে? লেখক যেটা বললো এটা পুরোটাই একটা তার স্বপ্ন ছিল। কোথায়? বিনিথ দ্য বাও। বাও মানে ডাল, ডালের নিচে, বড় ডালকে বাও বলে, হ্যাঁ, একটা ডালের নিচে। কিসের ডাল নিশ্চয় বুঝতে পারছি, কিসের, কোন জঙ্গলে ঢুকেছে? ওক গাছে ঢুকেছিল, ওক গাছের ডালের নিচে বসে ঘুমিয়ে গেছিল বেচারা, দিয়ে এই স্বপ্নটা দেখেছিল। জঙ্গলে হয়তো ঢুকেছিল হরিণ খোঁজার খোঁজে, কিন্তু ক্লান্ত হয়ে হয়তো গাছের তলায় বসেছিল, দিয়ে ভাবতে ঘুমিয়ে পড়েছিল, দিয়ে এত সুন্দর একটা কবিতা তার মাথায় এসেছিল। যাই হোক, তো সেটা জানি না ব্যাপারটা কি, ওটা পুরোটাই স্বপ্ন ছিল, ঠিক আছে? তাহলে বলছে এটা পুরোটাই আমার স্বপ্ন ছিল। হ্যাঁ, কোথায় স্বপ্নটা ছিল? বিনিথ দ্য বাও। বাও মানে গাছের ডালের নিচে, বিনিথ মানে নিচে। আর দ্য ড্রিম, আর এই স্বপ্নটাই কি হয়েছিল, এই স্বপ্নটা এতটা এফেক্ট ফেলেছিল তার উপর, বলছে এই স্বপ্নটা দ্যাট অল্টার্ড মি। অল্টার মানে চেঞ্জ, পরিবর্তন করে, ট্রান্সফর্ম। অল্টার মানে পরিবর্তিত করে, ট্রান্সফর্ম করে দেওয়া। যে স্বপ্নটা আমাকে পরিবর্তিত করে দিয়েছিল, ঠিক আছে? স্বপ্নটা আমাকে পরিবর্তিত করে দিয়েছিল। কতটা পরিবর্তন করে দিয়েছিল বা কি পরিবর্তন করে দিয়েছিল, পরের লাইনে দেখ। When I came out of the oak, তারপর যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, came out of the oak, মানে ওক গাছের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলাম, ঠিক আছে? মানে ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং মানুষের সঙ্গে যখন এলাম, মানে মানুষের যেখানে মানুষ বসবাস করে, অর্থাৎ লোক সমাজে যখন আমি এলাম, তখন কি হলো? মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। তখন আমার হাঁটাটা একটা মানুষের সন্তানের মতোই ছিল, অর্থাৎ আমার হাঁটাটা কিন্তু একটা হিউম্যান চাইল্ডের মতোই ছিল, মানে আমি মানব সন্তান, সেটা আমার হাঁটা বা আচরণে বা বাহ্যিকভাবে আমি মানুষই ছিলাম। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল গাছ। তার মানে আমি মন থেকে গাছের সঙ্গে নিজেকে কি করে ফেলেছি? একাত্ম করে ফেলেছি। বুঝতে পারছিস? মানে এই যে গাছের দুঃখ বেদনার কথা শুনলো, গাছের সত্যটা তার কাছে রহস্যটা উন্মোচিত হলো, সে গাছের সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলবে। আমরা যেমন, তুই যেমন তোর বাবার সঙ্গে, মায়ের সঙ্গে বা পরিবারের লোকের সঙ্গে কি হয়, একটা আত্মিক যোগ গঠন, একটা মনের সংযোগ গঠন, মনের মিল তৈরি হয়, ঠিক আছে?
কারণ তারা হচ্ছে প্রকৃত পরিবার বলে তুই ভাবিস, কিন্তু লেখক যখন জানতে পারলো যে আমার প্রকৃত পরিবার এই গাছগুলো, এই গাছগুলোই আমার প্রকৃত পরিবার, তখন লেখকের মধ্যেও ওই রকম একটা অনুভূতি হলো যে হয়তো আমি মানুষের সন্তান, মানুষের মতো আমার হাঁটা চলা, মানুষের বাচ্চার মতোই আমার চালচলন, কিন্তু আমি আমার হৃদয়টাকে এখন আমার মানুষের হৃদয় বলে ভাবতে পারছি না, এখন আমার হৃদয়টাকে আমি গাছের হৃদয়ের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলতে পারছি। ঠিক আছে, তো এই হচ্ছে কথা, যে নিজেকে গাছের হৃদয়ের সঙ্গে একাত্ম করে ফেলতে পারছে, অর্থাৎ গাছের প্রতি তার সহানুভূতি, প্রেম, ভালোবাসা জেগে উঠছে, এবং গাছের যে উপর অত্যাচার, সেই অত্যাচারটা ও এক হার্ট ফিল করতে পারছে। ঠিক আছে, মানে মন থেকে সেটা সে ফিল করতে পারছে। বল, ক্লিয়ার বুঝতে পারলে যা যা বললাম? কবিতাটা নিশ্চয়ই খুব ভালো কবিতা, আমার তো খুব ভালো লাগে।